যদি আমি তোমাকে বলি তোমার নিজের ছায়া একদিন তোমাকেই নিয়ন্ত্রণ করতে শুরু করবে, তুমি কি বিশ্বাস করবে? অন্ধকার দ্বীপের রহস্য। রাত তখন প্রায় 11:30। সমুদ্রের নোনতা বাতাস আর কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। ঢেউগুলো অদ্ভুত এক তালে তীরে আছড়ে পড়ছিল, যেন অন্ধকার থেকে কেউ কোনো গোপন সংকেত পাঠাচ্ছে। জানলার পাশে দাঁড়িয়ে সুমিতের মনে হচ্ছিল রাতটা আজ বড্ড ভারী। হঠাৎ তার ফোনের ভাইব্রেশন সেই নিস্তব্ধতা ভেঙে দিল। একটি অজানা নম্বর থেকে মেসেজ। তোমার বাবার নিখোঁজ হওয়ার আসল সত্য যদি জানতে চাও, কাল রাতে ব্ল্যাক আইল্যান্ডে এসো। সুমিতের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। 5 বছর আগে তার বাবা ডাক্তার অরিন্দম বেরা ল্যাব থেকে ফেরার পথে হুট করেই গায়েব হয়ে যান। কেউ বলেছিল দুর্ঘটনা, কিন্তু সুমিত জানত তার বাবা সাধারণ কোনো মানুষ ছিলেন না। পরদিন রাত একটি জরাজীর্ণ নৌকায় করে সে পৌঁছালে সেই অভিশপ্ত দ্বীপে। চারদিকে মরা গাছের ডালগুলো কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ কুয়াশা চিরে একটি ভারী কণ্ঠস্বর ভেসে এলো। তুমি দেরি করে ফেলেছ সুমিত। সে ঘুরে দাঁড়ালো। সামনে একজন হুডি পরা লোক, যার মুখ ছায়ায় ঢাকা। সুমিত চিৎকার করে জিজ্ঞেস করল, আপনি কে? লোকটি অদ্ভুতভাবে শান্ত গলায় উত্তর দিল, আমি তোমার বাবার অতীতের ছায়া, আর এখানে যা দেখতে চলেছ তা জানলে তুমি হয়তো আর মানুষ হিসেবে ফিরে যেতে পারবে না। দূরে একটি ভাঙা লাইট হাউস থেকে হঠাৎ তীব্র এক নীল আলো জ্বলে উঠল। সুমিত সেদিকেই এগিয়ে গেল। লাইট হাউসের মরিচা ধরা লোহার দরজাটি কোনো স্পর্শ ছাড়াই ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল। ভেতরে দেয়ালে অদ্ভুত সব সংকেত আঁকা। মেঝেতে পড়েছিল বাবার সেই পুরনো ডায়েরিটা। প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা প্রজেক্ট শ্যাডো, তার নিচে লাল কালিতে সতর্কবাণী, ওরা আমাদের জগতের কেউ না, ওরা আমাদের ছায়ের ভেতরে বাস করে, পালাও। ঠিক তখনই ওপরের সিঁড়ি থেকে পায়ের শব্দ শোনা গেল, ভারী ছন্দহীন পায়ের আওয়াজ। ধীরে ধীরে একটা অবয়ব সিঁড়ির মুখ থেকে বেরিয়ে এলো। দেখতে হুবহু তার বাবার মতো, কিন্তু তার চোখ দুটোতে কোনো মনই নেই, যেন দুটো অন্ধকার গর্ত। বাবা! সুমিতের কণ্ঠ কেঁপে। সেই সত্তাটি যান্ত্রিক গলায় বলল, আমি অরিন্দম বেরা নই, আমি তার অবশেষ। হঠাৎ সেই নীল আলোটা নিভে গেল। সুমিত অনুভব করল অন্ধকারের মাঝে একটি বরফ শীতল হাত তার কাঁধ শক্ত করে ধরেছে। সুমিত ভয়ে পিছিয়ে এলো, কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে ওঠার অদৃশ্য এক টান সে অনুভব করল। ওপরে উঠে সে দেখল এক বিশাল ল্যাব। ল্যাবের মাঝখানে একটি অদ্ভুত মেশিন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তার বাবা সেই মেশিনের সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু বাবার সেই পরিচিত শান্ত চেহারাটা আর নেই। বাবার শরীরের শিরাগুলো দিয়ে যেন কালো বিষাক্ত রক্ত বইছে, যা চামড়ার ওপর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। বাবা চিৎকার করে উঠলেন, সুমিত, কাছে আসিস না, ওরা ওরা আমার ভেতরে ঢুকে পড়ছে। সুমিত দেখল বাবার নিজের ছায়াটা মেঝের ওপর দিয়ে সাপ বেগে ওপরে উঠে আসছে এবং বাবার গলার কাছে এসে পেঁচিয়ে ধরছে। বাবার চোখ দুটো এক মুহূর্তের জন্য স্বাভাবিক হচ্ছে, আর পরের মুহূর্তেই তা কয়লার মতো কুচকুচে কালো হয়ে যাচ্ছে। বাবা যন্ত্রণায় ছটফট করতে করতে বললেন, মেশিনটা বন্ধ কর, আমি আর ধরে রাখতে পারছি না, আমার মস্তিষ্ক ওরা কবজা করে নিচ্ছে। সুমিত যখন লিভারের দিকে এক পা বাড়ালো, হঠাৎ বাবার গলার স্বর বদলে গেল। এক অমানুষিক এবং যান্ত্রিক গলায় বাবার ভেতরে থাকা সেই সত্তাটি হাসতে হাসতে বলে উঠল, থাম সুমিত, লিভারটা টানলে তোর বাবা আর থাকবে না। তুই কি পারবি নিজের হাতে বাবাকে মারতে? আয়, আমাদের সাথে যোগ দে। বাবার শরীরের একপাশ দিয়ে তখন কালো ধোঁয়া ডানা মেলছে। ঠিক যখন সেই কালো হাতগুলো সুমিতের দিকে ধেয়ে আসছে, বাবা নিজের শেষ শক্তি দিয়ে নিজের হাতটা চেপে ধরলেন এবং আর্তনাদ করে উঠলেন, সুমিত, ও আমার বাবা নয়, লিভারটা টান এখনই।
সুমিতের চোখে তখন জল, কিন্তু হাত কাঁপছে না। সে চিৎকার করে বলল, সরি বাবা, ভালো থেকো। সে লিভারটা সজোরে নিচের দিকে নামিয়ে দিল। এক মুহূর্তের জন্য মনে হলো গোটা দ্বীপটি সাদা আলোয় ফেটে গেল। একটি বিকট চিৎকার যেন আকাশ ছিঁড়ে বেরিয়ে এলো। ধীরে ধীরে ছায়াগুলো বাতাসে মিলিয়ে যেতে লাগলো। সুমিত দেখল তার বাবার অবয়বটিও ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে, মুখে একটি হালকা প্রশান্তির হাসি। পরদিন সকাল, সমুদ্রের তীরে ঢেউয়ের শব্দে সুমিতের ঘুম ভাঙল। লাইট হাউসটি আর নেই, চারদিক একদম শান্ত। কিন্তু সুমিত যখন বালির ওপর রাখা সেই ডায়েরিটা তুলল, সে দেখল শেষ পাতার লেখাটি বদলে গেছে। নতুন কালো কালিতে সেখানে লেখা উঠছে, দরজাটি পুরোপুরি বন্ধ হয়নি, এটি কেবল নতুন একজন রক্ষক খুঁজে নিয়েছে। সুমিত নিজের অজান্তেই তার হাতের দিকে তাকাল। সূর্যের আলোয় তার যে ছায়াটি বালির ওপর পড়ার কথা, সেটি স্থির নয়। ছায়াটি যেন সুমিতের শরীরের নড়াচড়া ছাড়াই একা একাই বালির ওপর আঙুল নাড়ছে। সুমিত মৃত বুঝতে পারল খেলা শেষ হয়নি, সে এবার নিজেই সেই ছায়ার বাহক। গল্প এখানেই শেষ নয়, এটা কেবল শুরু।